সারা দেশে এনসিপি নেতারা এবং তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শক্তি অথবা যুবশক্তি অথবা শ্রমিক শক্তি আসলে কি করছে, তাদের কার্যক্রম কি, তার একটা বাস্তব চিত্র খুলনাতে তাদের এনসিপি নেতা, শ্রমিক শক্তি নেতা মোতালেব গুলিবিদ্ধ হলো না? গুলিবিদ্ধ হওয়ার পরে নিজেই হেঁটে হেঁটে হাসপাতালে গেল। তো এই ঘটনাটা এনসিপির সামগ্রিক একটা চরিত্র ফুটে উঠছে। আমরা প্রথমে গুলিবিদ্ধ হওয়ার পরেই এনসিপির একজন চিকিৎসক আছে না, যে আগে শিবির করতো, সে বক্তব্য দিয়ে ফেললো যে ফ্যাসিস্টদের গুলিতে এটা আহত হয়েছে এবং ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। তো পরবর্তীতে তো আমরা দেখলাম যে ওই ঘরে নিয়মিতই মদের আসর বসতো এবং মাল খাইয়া টাল হইয়া সেখানে ভাগ বাটোয়ারা করতে গিয়া একে অপরের গুলি এটা তো দেখা গেল এবং সেখানে গুলির কার্তুজও পাওয়া গেল। তো বেসিক্যালি এই মোতালেব এবং তনি তারা যে ওই ঘরটা ভাড়া নিয়েছিল, স্বামী স্ত্রী নাম পরিচয় দিয়েছিল যে এখানে ফ্যামিলি থাকবে। তো পরবর্তীতে জানা গেল যে মোতালেব আর তনি স্বামী স্ত্রী না মনে হয়, এবং তাদের আরেকটা পরিচয়। তবে তনি এবং হলো মোতালেব দুইজনই এনসিপির সাথে কানেক্টেড। সেটা হলো একজন এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি, আর একটা হলো যুব শক্তি। তো এইখানে যেই সামগ্রিক চিত্রটা পাওয়া গেছে, ইয়াবা সেবনের সরঞ্জাম, মাদক সেবনের সরঞ্জাম, তারপরে তো বিষয় হলো সেটা না, বিষয় হলো এনসিপি এখন ঠুসঠাস খেলা শিখে গেছে, ঠিক আছে, গুলিগোলা শিখে গেছে। আবার ওই ইয়েতে শরীয়তপুরে মনে হয় না ভুডুস ভাডুস করে ককটেলও ফাটাইলো। হ্যাঁ, ককটেল ফাটালো। এখন পোলাপান বাচ্চা ছিল, ম্যাচিউর হয়ে গেছে, ঠিক আছে, এখন সেখানে ঘরে আসরও বসাই মেয়ে নিয়ে। এগুলো হলো সারা দেশের সামগ্রিক একটা অবস্থা। ওইদিকে আমাদের দরবেশদের দল, দরবেশদের দল না, পটুয়াখালীতে এক জামাত নেতা তার বাড়িতে পতিতাবৃত্তি ব্যবসা করছে, সে বহিষ্কৃত হয়েছে। তো জামাত তো সব জায়গায় এই ব্যবসা করে না। এমনি যদি বলি যে সারা দেশে জামাতের এই অবস্থা, সেটা বললে আবার অন্যায় হবে। তো জামাতকে ধন্যবাদ যে তারা এটা বহিষ্কার করেছে। আমরা এই ধরনের অপরাধের পরে বহিষ্কারকে সাধুবাদ জানাই। কিন্তু সমস্যা হলো এনসিপিকে নিয়ে, ঠিক আছে, এনসিপিকে নিয়ে আমরা খুলনার আরেকটা ঘটনা, খুলনাতে এনসিপির অবস্থা খুবই মাইখা একটা একাকার হয়ে গেছে, বুঝছেন, একটা ম্যাসাকার হয়ে গেছে, হাগ্যে মুতে বান বানাই দিছে এরা একবারে। এটা শুরু হয়েছে কবে থেকে? খুলনায় মেলা বসানো নিয়ে একটা অডিও ফাঁস হলো, সেই সময় আমরা দেখলাম যে মেলা বসাইছে, সেই মেলা কাছ থেকে 10 লক্ষ টাকা নিচ্ছে, তাকে আটকায়ে মারধর করে নিয়েছে। তো খুলনায় এনসিপি এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে এই ধরনের বড় কোনো ব্যবস্থা নেয়নি। এটা হলো খুলনার এনসিপির একটা সাধারণ ব্যবস্থা। আমার শ্বশুরবাড়ি খুলনা, আল্লাহ জানে যে আজকে রাতে দেয় মব সৃষ্টি করে কিনা, কি একটা অবস্থা হয়। তবে ওইটা একটা বিষয় আছে যে আমাদের মধ্যে খুলনার এনসিপির মধ্যে যে ছেলেপেলেগুলো ছাত্র অধিকার করতো, তারা তো সেখানে গেছে, বাইচ্ছা যেগুলো জিনিস না, এগুলো সব এনসিপিতে চলে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর সমন্বয়ে এনসিপি গঠিত সারা বাংলাদেশে এইভাবে। যে খাইতে পারতো না, 300 টাকার ম্যাচ ভাড়া দিতে পারতো না, রাতারাতি 20,000 টাকার বাসা নিয়ে বাসা ভাড়া দিয়ে আড্ডা দেয়, থাকে, এগুলো একটা অবস্থা। আমরা কয়েকটা সারা দেশের একটা মানে যদি ফিল্মিং করি, খুব ছোট করে ফিল্মিং, তাহলে একটা উঠে আসবে গত কয়েকদিনের। এর মধ্যে রাজশাহীতে যেটা হলো কমিটি নিয়ে, সেখানে কমিটির পদবঞ্চিতরা সম্ভবত তারা একটা সংবাদ সম্মেলন করবে এবং সেখানে যেয়ে এনসিপির নেতারা গিয়ে হুমকি দিল যে সাংবাদিকদের আপনারা বের হবেন নাকি আপনাদের সঙ্গে তালা দেব। সাংবাদিকদের হুমকি দিচ্ছে, তাদেরকে তালাবদ্ধ করবে। তো এইটা মোটামুটি একটা ফ্যাসিস্ট পর্যায়ে গেছে বলে আমার মনে হচ্ছে। তো তালা দিতে চাই সাংবাদিকদের। আমি জানি না যে এটা পূর্বে যে কোনো সময়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার কোনো চেষ্টা কখনো হয়েছিল কিনা, সেটা এরশাদের সময়ে অথবা আওয়ামী লীগের সময়ে, বিএনপির সময়ে, জামাতের সময়েও। জামাতও তো এক সময় হালকা ক্ষমতায় ছিল। সাংবাদিকদের তালাবদ্ধ করার ক্ষমতা কেবলমাত্র এনসিপিকে আল্লাহ তাআলা দিছে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা যদি চট্টগ্রামের দিকে তাকাই, সেখানে তো কয়েক দফায় ফাঁসি হলো এনসিপি নেতারা কীভাবে চাঁদাবাজি লুটপাট করেছে, এটা একটা অবস্থা। এবং সেখানে এক ধাপ বাড়ায় এক আওয়ামী লীগ নেতা তার
সন্তানকে বিয়ে দিচ্ছে সেই বিয়ের অনুষ্ঠান করতে দেবে না। কেন করতে দেবে না? ফ্যাসিস্ট, মানে ফ্যাসিস্টরা বিয়ে করতে পারবে না, বাসর রাত করতে পারবে না, এবং তারা সন্তানও জন্ম দিতে পারবে না, এরকম একটা অবস্থা। যদি দিতে চাই তাহলে এনসিপিকে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তো এইরকম একটা পর্যায়ে চলে গেছে। এখন সারাক্ষণ বলল যে এইখানে ফ্যাসিস্ট আছে, তাকে গ্রেপ্তার করতে হবে এই বিয়ের বাড়িতে। বাবা তার সন্তানকে বিয়ে দিচ্ছে, হতে পারে সে আওয়ামী লীগ করতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কয়েক দফায় টাকা চাইছে, এবং এখানে 5 লাখ টাকা দিয়ে হবে না, 10 লাখ টাকা লাগবে, এরকম একটা অবস্থা। এইভাবে সারা বাংলাদেশে এগুলো চলছে। আর একটু নড়াইলে যে ঘটনা ঘটলো, ত্রাণের চাউল, মানে ত্রাণের চাউল কি করে? মানুষকে ত্রাণ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এরা বিভিন্ন প্রকল্পের জন্য সরাসরি টাকা পায় না, টাকা না পেয়ে আচ্ছা ঠিক আছে টাকা নাই, ঠিক আছে ত্রাণের চাল দে। ঠিক আছে, আমার একটা কাহিনী মনে আছে যে অনেক ছোটোবেলাতে একটা ভুটভুটি আটকাইছে, ভুটভুটির উপরে মানে হলো ভুটভুটি পর্যন্ত, ভুটভুটির উপরে কাঁচা গাছের কাঠ, তো আটকাইছে। ওই যে রাস্তায় চেক করে যে ট্রাফিক বা এরকম, আটকাইছে। তো বলতেছে যে এই গাড়ি তো শহরে ঢোকা নিষেধ। বলছে স্যার তাহলে কীভাবে ঢুকবো? তবে তাহলে ঠিক আছে তুই 200 টাকা দে। তা বলতেছে 200 টাকা তো নয়, তাহলে 50 টাকা দে। 50 টাকা না, তাহলে একটা সিগারেট দে, বিড়ি দে। তা বলতেছে স্যার বিড়িও তো নাই। তাহলে উল্টা দিকে হয় একটা লাঠি মার মতো রে। ঠিক আছে, তো এনসিপির অবস্থা হয়েছে এইরকম একটা অবস্থা, যে থাকবে না কেন? তো এই হলো সারা দেশের একটা লুটপাটের অবস্থা। তো যাক, আস্তে আস্তে এদের তৎপরতা কমছে, এটা একটা সুক্রিয়া। কমছে না, আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এই জন্য এরা নির্বাচন চায় না, নির্বাচন চায় না। আমি শুনছিলাম যে এই একটা অবস্থা, একটা তৎপরতা চলতেছে এখন নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনটা যেন না হতে পারে। তো এখন ডক্টর ইউনূস স্যারের একটা কথা দিয়ে আজকে শেষের দিকে যাব, এখান থেকে আরেকটা অধ্যায়। ডক্টর ইউনূস স্যার বলতেছে যে হাদি হত্যার পেছনে নির্বাচন বানচালের একটা সম্ভাবনা আছে। তো আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন চায় না, এই গোত্রটা কারা? বেসিক্যালি যারাই নির্বাচন চায় তাদেরকেই বলা হয়েছে দালাল, তাদেরকেই বলা হয়েছে 15 বছর খাইতে পারে না, এখন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তার মানে যারা নির্বাচন চায় তারা যদি হাদিকে হত্যা না করে, তাহলে যারা নির্বাচন চায় না তারা হাদিকে হত্যা করছে। এখন নির্বাচন চায় না কারা, তারা কারা কারা তাদের একটা লিস্ট করা হোক। সেই লিস্টের 1 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, বলবো? 1 কে থাকবে, 2 কে থাকবে? আপনারা বলেন, 1 থাকবে, 2 থাকবে কে? তো এইটা হলো একটা বিষয় গেল, একটা খুব ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে গেল। তো এটা রাজনীতির জায়গা, রাজনীতিতে যত দ্রুত যে যেতে পারে ব্লেম করবে, সেটা সবচেয়ে ভাল লাগছে। গুলিবিদ্ধ হওয়ার পরে এনসিপির নেতারা একটা টাটকা দাঁড়ায় গেল, এবং এখানে ওদের ডাক্তার বলল যে ফ্যাসিস্টরা গুলি করছে। একটা টাটকা মিথ্যা কথা বলে মানে ফাঁসায় দেওয়ার চেষ্টা করে হলো। ওরা যে নিজের অজান্তেই ফ্যাসিস্ট হয়ে গেছে, হ্যাঁ, হান্নান মাসুদ, হ্যাঁ, সে যে বন্দর মাসুদ হয়ে গেছে, মাসুদ সাহেব যে মংলা মাসুদ হয়ে গেছে, মানে এইটা ওরা টেরি পায় নাই। আর এখন তো পিস্তল নিয়ে ঘরে, কথা বললেই ফুটফাট করে মেরে দেবে। তো এই একটা অবস্থা। তো অনেকে অনেক ভালো ভালো কথা বলতেছে, সকল ভালো কথার জন্য আপনাদেরকে মোবারকবাদ। আপনারা তাহলে সেই গোষ্ঠী কি যারা নির্বাচন চান না? যদি ডক্টর ইউনূসের কথা সঠিক হয় যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র করছে, আমি তার একটু আকারে ইঙ্গিতেও কোনোদিন নির্বাচনের বিরুদ্ধে কথা বলিনি, এবং আমাদের নির্বাচন করে জয়ী হয়ে আসার সক্ষমতাও ওইভাবে নাই। আমাদের যে প্রার্থীগুলো আসতেছে তারাও অনেক দুর্বল প্রার্থী। তারপরে আমরা নির্বাচন কেন চাই? আমরা নির্বাচন চাই এই যে নব্য ফ্যাসিস্ট যারা আছে, হ্যাঁ, নব্য ফ্যাসিস্ট যারা মব করে মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ ভাঙচুর করে, জ্বালায় দেয়, গলায় পাড়া দিয়ে টাকা নেয় মানুষের কাছ থেকে। গনিমতের মাল পাইছো? যে আগে যুদ্ধ হতো, যুদ্ধের পরে এখন ওই যারা পরাজিত তাদের সমস্ত সম্পদ লুট করা তোমার অধিকার। গনিমতের মাল পাইছো? ইসলামের যুদ্ধ, এটা ইসলামের যুদ্ধ ছিল এটা, হ্যাঁ, যে গনিমতের মাল, যে যারা পরাজিত হয়েছে সবাইকে গলা চিপ্পায় ধরে টাকা পয়সা কাড়িয়ে নিতে হবে। তো আমরা এগুলো যখন বিরোধিতা করতেছি তখন আমাদেরকে বলছে, আরে ভাই হাদির কোন কথার সাথে আমাদের কথা অমিল আছে, কেউ দেখাতে পারবে?
হাদি কি বলছে যে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আমরা বলছি না? হাদির 2 দিন আগে আমি বলছি, তারপরে হাদি আমাদের বলছে। ঠিক আছে, হাদি কি বলছে যে যারা আওয়ামী লীগের অন্যায় করেনি 1 টাকার জন্য একটা ফুলের টোকা দেওয়া হয় না। তাই আমরা তো এই কথাই বলছি। হাদির মুখ দিয়ে শুনলে সেটা হলো মানে আতরের সুঘ্রাণ, আর আমরা বললে সেটা হলো দুর্গন্ধ, তাই না? তো এইগুলো যারা এই ভায়োলেন্স করছে তাদের বিরুদ্ধে তো হাদি অবশ্যই ছিল। সে বলেনি, হাদি বলছে না যে আপনি প্রথম আলোর বিরুদ্ধে 10টা প্রথম আলো বানান। আমরা তো এটাই বলছি যে আপনি প্রথম আলো ভাঙতে গেছেন কেন? এই পাকনামি কে করতে বলছে? কে করতে বলছে? ওখানে কি নতুন হাদির জন্ম নিয়েছে? সে বলছে কি ভেঙে আসেন? হ্যাঁ, ভাঙতে তো বলে নাই হাদি। আমরাও তো ভাঙতে বলছি না, ভাঙতে গেছেন কেন আগুন লাগাই দিছেন? ওইখানে 2টা মানুষ যদি আগুনে পুড়ে যেত, ঠিক আছে, 2টা মানুষ আগুনে পুড়ে যেতে মারা যেত, দায় নিতেন আপনারা? লাফায় লাফায় গেছেন, ছোট লোকের বাচ্চা, লুট করা টাকা দিয়ে ফ্রিজ কিনছোস, বাপের টাকা নাই, ফৈন্নির পুত, লুট করা টাকা দিয়ে আবার ফ্রিজ কিনছে। হ্যাঁ, তো এগুলোর কিভাবে শেখাবেন? এটা তো একটা মর্যাদা নষ্ট হয় না? আমি 2টা কথা বললেই সম্মানে আঘাত লাগে। আর যারা লুট করা টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এসি কিনছো, এখন সেগুলো কেমন লাগে? সারা বিশ্বে সিল মেরে দিছে যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে 2টা গণমাধ্যমকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, সিল মেরে দিছে না? এটা কোথায় কোথায় প্রভাব পড়বে জানেন? এই বাংলাদেশ যে বিনিয়োগের উপযোগী না তার একটা সাইন এটা। এই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ যে উন্নত না তার একটা সাইন এটা। এই বাংলাদেশে যারা এখানে কাজ করতে আসবে তাদের জন্য একটা সাইন যে এটা এখানে সাবধানে থাকতে হবে। এই বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সেই দেশ থেকে আসছে, ওই যে পত্রিকা 2টা পুরাই দিছে না, ডিরেক্ট বলে দেবে এইভাবে, কোন দেশ? বাংলাদেশ। তোমাদের দেশে তো 2টা পত্রিকা আগুন দিয়ে পুরাই দেওয়া হয়েছে, তো তাই না? তো প্রথম আলো ডেইলি স্টারের ভুল আছে, সেই ভুল আমরা ধরেছি। আমাদের ভুল ধরার স্টাইল তোমাদের ভুল ধরার স্টাইল একরকম ছিল না। তো যাই হোক, এখন তো উল্টা এমন অবস্থা হয়ে গেছে, আমাদের যখন ভুল ধরছি তখন প্রথম আলোর উপর চাপ তৈরি হয়েছে। তার মানে আমাদের যে অ্যাকশন ছিল সেই অ্যাকশনে প্রথম আলো চাপে পড়ে এবং সংশোধন হয়। আর তোমরা এমন এক শীর্ষ যাই নিজেরা এখন জেলখানায় ঢুকছো, তাই না?